আজ দুপুরে খাবার টেবিলে আমার স্বামী যখন ওর প্লেট থেকে মুরগির কলিজা অর্ধেকটুকু ছিঁড়ে আমার প্লেটে তুলে দিচ্ছিল, আর চোখে তাকালাম টেবিলে বসে থাকা বাকি দুজনের মুখের দিকে। একজনের মুখে এই দৃশ্য দেখে হাসির মাখামাখি, আর একজনের চোখে মুখে তিক্ততায় ভর করা। এই দুজনের প্রথমজন হলেন আমার মা, আর দ্বিতীয়জন হলেন আমার শাশুড়ি মা। মা তখন খুশিতে গদগদ হয়ে আমার শাশুড়িকে বলেছিলেন, জানেন বেআইন, আমার মেয়েটার হাঁস মুরগির গিলা কলিজা অনেক পছন্দ। বিয়ের আগে তো আমি হাঁস মুরগি রান্না করার সময় ওর জন্য আগে থেকেই কলিজা উঠিয়ে রাখতাম। আমার মায়ের কথাগুলো শুনে শাশুড়ি মা মুখটা তখন অন্ধকার করে রাখলো। ছেলেকে কিছু বলতে চেয়েও কেন জানি থেমে গেল। আমি রীতিমতো লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আমার শাশুড়ি তাড়াহুড়ো করে খেয়ে আমার মায়ের দিকে আর আমার দিকে কেমন জানি ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে খাবার শেষ করে উঠে রুমের দিকে চলে গেল। দুপুরে খাবার শেষে থালা বাসন ধুতে এসে শাশুড়ির কথা মনে পড়ে গেল। তাড়াহুড়ো করে থালা বাসন ধুয়ে রুমে আসলাম। স্বামীকে বললাম, এরকম পরিস্থিতির মাঝে কেন ফেলো আমায়? আমি আবার কি করলাম? খাবার টেবিলে আজকে কলিজাটা তুলে না দিলে হতো না? ও এই কথা, এটা তো আমার পুরনো অভ্যাস। ইয়ার নতুন কি? অভ্যাস সব জায়গাতেই মানায় না। রুমের মধ্যে করো ঠিক আছে, তাই বলে এইভাবে সবার সামনে? আশ্চর্য ব্যাপার। আমার স্ত্রীকে আমি ভালোবাসতে পারবো না? এটা তোমাদের কেমন আইন? আম্মা মনে হয় জিনিসটা ভালোভাবে নেয়নি। দেখোনি কেমন মন খারাপ করে খাবার ছেড়ে উঠে গেল। আমার স্বামী আর কিছু না শোনার জন্য ঘুমের মতো করে চোখ বন্ধ করে রইল। আমি বুঝতে পারলাম সে আমার কথা শুনতে চাচ্ছে না। আমার দুপুরবেলা একটু ঘুম আসছে না। আমি আর বসে না থেকে ভাবলাম শাশুড়ি মায়ের ঘরে যাই, দেখি গিয়ে মা আর শাশুড়ি কি করছেন। 8 মাসের উঁচু পেটটা নিয়ে ধীরে ধীরে দরজার পাশে পা রাখতেই শুনলাম আমার শাশুড়ি মা বেশ প্রফুল্ল কণ্ঠে বলছেন, আমার 2 মেয়ের জামাই মনের মতো বেআইন। বড়টার জামাই ভালো ব্যবসা করে, কাঁচা পয়সা। গতরাতে আমার জন্য শাড়ি কিনে দিয়ে গেছে। আবার শুনলাম মেয়ের কাছে নাকি টাকা দিয়ে বলেছে এই ঈদে বড়সড় একটা গরু কিনে যেন আমি একাই কোরবানি দেই। আর ছোট মেয়ের জামাইটা দেশের বাহিরে বাহারাইন থাকে। মাস গেলেই হাজার হাজার টাকা মেয়ের অ্যাকাউন্টে পাঠায়। মেয়ে যদি শ্বশুর শাশুড়ির হাতে দেয় তাহলেই তারা পায়। সংসারের সব তো মেয়ের কথাতেই হয়। এ কথা বলে শাশুড়ি মা খিলখিলিয়ে হেসে উঠলেন। আমি কিছু না বলে ভেতরে গেলাম। বললাম, আপনাকে চা দেবো মা? শাশুড়ি আমার মায়ের সামনেই বলল, তোকে কতবার বলেছি এভাবে চলাফেরা না করতে, কথা শুনিস না কেন? রুমে যা, ফের এদিকে দেখলে খুব মার দিব আমি। কিছু লাগলে আমি নিজেই নিয়ে খাবো। যা, কিছুক্ষণ রেস্ট করো। আমি আর কিছু বললাম না, মনে মনে মুচকি হাসলাম। ধীরে ধীরে হেঁটে প্রস্থান করলাম। রুমের দিকে হাঁটা ধরলাম। আমার খুব অবাক লাগে শাশুড়ির এত সুন্দর অভিনয় দেখে। শাসনের সুরে বলা কথা, তাই তো মাঝে মাঝে ইচ্ছা করেই ভুল করি। ভালোবাসা এবং শ্রদ্ধা কাজ করে না এই মানুষটার প্রতি। বিয়ের প্রথম দিন থেকেই তাকে সবসময় এরকম বৈষম্যর শিকার হতে হয়েছে। অন্য আর 5-10টা শাশুড়ির মতো গৃহ রাজনীতিতে যোগ দিয়েছে আমার শাশুড়ি। রুমে এসে দেখলাম আমার স্বামী উবুর হয়ে শুয়ে আছে। আমি রেগে গেলাম, এই লোকটা একটুও শোধরাবে না। কত বলেছি এভাবে উবুর হয়ে না শোয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা? ইমনের পাশে বসে তাকে ঠেলে সোজা করলাম। এতেই হাঁপিয়ে গেছে বেচারি। 8 মাসের পেটটা নিয়ে চলতে অনেকটাই বেগ পেতে হয়। ইমনের মুখে ফেস প্যাক লাগিয়ে দিয়ে চুপচাপ বসে রইল, আর দোয়া করছে যাতে এক্ষুনি ঘুম থেকে উঠে না যায় ইমন। ফেস প্যাক শুকোনোর জন্য ফু দিতে লাগলাম, আর ইমনের দিকে তাকিয়ে মনে মনে হাসতে লাগলাম। এখন ইমনকে দেখতে বোন মানুষের মতো লাগছে। অবশ্য লোকটা খুব ভালো, আমার কেয়ার করে। তার মায়ে পড়ে তো এই ঘরে পড়ে আছি। রাতে রান্নাঘরে সব রান্নাগুলো শেষ করে যখন শ্যামাইটাতে নারকেল কোরানো ছিটিয়ে দিচ্ছিলাম, তখনই আমার স্বামী এসে হাতে হাতে বাকি কাজগুলো করে দিচ্ছিল। বারণ করার পরেও এই মানুষটা কথা কানে তুলবে না, সেটা জেনেই আমি চুপচাপ শ্যামাই নাড়ছিলাম। ঠিক তখনই আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমার সমস্যা কি বৌমা? আমার ছেলেটাকে তো কেড়ে নিয়েছো, এখন কি বউয়ের গোলামির শিক্ষাটাও হাতে কলমে দিচ্ছ? এসবের মানে কি? আমি শ্যামাই নাড়তে নাড়তে কখন কান্না করে ফেলেছি বুঝতেই পারিনি। আমার স্বামী কড়া গলায় বলে উঠল, আহ মা, কি হচ্ছেটা কি? এই 2 দিনও কি তুমি কথা শোনাতে ছাড়বে না ওকে? ভুলে যেও না আমার শাশুড়ি এই বাড়িতে আছেন। অন্তত পক্ষে আমার শাশুড়ি চলে গেলে এসব কথা বলতে পারতে। তিনি শুনলে কি ভাববেন? এই কথাটা শোনা মাত্র আমার শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে আরো বাঁকা কথা বলতে লাগলেন, আর আমার মা বারান্দা থেকে সবটা শুনে নিল। নিজে নিজে খুব আফসোস করতে লাগলেন, কোন বাড়িতে মেয়ে বিয়ে দিলাম। আসলে এখানে মেয়ের সুখ শান্তি নেই। আমি বিকেলবেলা চা নাস্তা দিলাম ড্রয়িং রুমে। মা বলল বাড়ি চলে যাবে। বললাম, ভাইয়া কাল আসুক, তারপর না হয়ে যেও। মা এক প্রকার রেগে বলল, এত কিছু সহ্য করে থাকিস এখানে কেন রে? আমরা কি মরে গেছি নাকি? তোর জামাই তো ঠিকই আছে, ওকে নিয়ে আলাদা হয়ে যেতে পারিস না? তোর শাশুড়ির এমন গা জ্বালানো কথা শুনে কেন পড়ে থাকিস? আমি মুখ কালো করে চুপ করে রইলাম। মা বলল, কি হলো, কোনো কথা বলছিস না কেন? আমি মায়ের কথাগুলো প্রশ্নের জবাবে শুধু একটা কথাই বললাম, যে কারণে তোমার ছেলের বউ মানে আমার ভাবি পড়ে থাকে, আমিও সেই একই কারণে থাকি। আমার কথা শুনে মা বোধহয় অবাকের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলে উঠল, কি? হ্যাঁ মা, অবাক হচ্ছ তাই না? মনে পড়ে ভাবির বাবা ওদের বিয়ের পরই একদিন তোমায় বলেছিল, বেআইন সাহেবা, মাছ ভাজি ভাবির অনেক পছন্দ। এমনকি কথাটা জানার পর ভাইয়া তো দূরে থাক, বরং আমার মাছটা ভাজার সময়ও যখন তোমায় বলতাম ভাবিরটা ভাজুনি, তুমি তখন চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলতে, যা খাওয়ার বাপের বাড়িতেই খেয়ে যা, পরের বাড়িতে মেয়েদের অত সব আহ্লাদি টেকে না। কথাটার অর্থ সেদিন বুঝিনি গো মা, আজ বুঝতে পারি। ভাবিও বুঝি পরের বাড়ি বলেই এত আহ্লাদ দেখাতে যেত না। কই, তখন তো ছেলের বউ আর নিজের মেয়ের মধ্যে পার্থক্য দেওয়ালটা সরাওনি। তবে আজ কেন আমার শ্বশুর বাড়িতে এসে এত বড় বড় কথা? আমার কথা শুনে মা কত লম্বা হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিল। এই কথাগুলো ঠিক তোমাদের মুখে মানায় না মা। তোমার ঘরের বউকে যখন তোমার ছেলে ভালোবাসে, তখন সেই ছেলে গোল্লাই গেছে, বউয়ের গোলাম, বউয়ের কথায় ওঠে আর বউয়ের কথায় বসে। আর মেয়ের জামাই ভালো হলে
এই তোমরাই আবার বলো আমার মেয়েটার কপাল কত ভালো, জামাই মেয়েকে ছাড়া কিচ্ছু বোঝে না, মেয়ে যা বলে তাই করে। কেন মা, কেন এত বৈষম্য করো তোমরা? তারপর আমি রুমে চলে আসলাম। আমার মা থমেরে বসে রইল। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করছিলাম। পেছনে আমার মা এসে জড়িয়ে ধরল। দুজনেই অনেকক্ষণ কান্না করলাম। তারপর মাকে বললাম, জানো মা, আমার শাশুড়ি যখন তার মেয়ে বাড়িতে আসে এই আমাকে দিয়ে নানান পদের নানান রকম খাবার তৈরি করায়। কোনো দিনও বলেনি বৌমা এসো আমাদের সাথে বসো, একসাথে গল্প করি আর খাই। আর এগুলো দিলাম, নিয়ে আমার ছেলেটার জন্য রেখে দিও। উনি শুধু একটা বাটিতে হিসেব করে খাবারগুলো দিয়ে বলতো, নিয়ে যাও, আমার ছেলে কাছ থেকে ফিরলে খাবে। আমিও যে কারো না কারো মেয়ে সেটা যখন তার মেয়েরা আসে তখন তিনি একেবারেই ভুলে যান। আর ননাসের কথা কি বলবো, তারাও তো দুটো দিনের জন্য বাবার বাড়িতে এসে এটা ভুলে যায় যে তারাও কারো না কারো ভাইয়ের বউ। চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আসলে দুনিয়াটা এরকম মা। মনে আছে মা, গত মাসে একটা 3 পিস এনেছিল তোমাদের জামাই, তুমি দেখে বলেছিলে খুব সুন্দর মানাবে। ভাবি বলেছিল ভাইয়াকে বলে ও একটা আনাবে, আর উত্তরে তুমি ভাবিকে বলেছিলে কোরবানি দিতে হবে, এত টাকা এখন নষ্ট করার কি দরকার। ভাবির মলিন মুখটা তুমি না দেখলেও আমি ঠিকই খেয়াল করেছিলাম। সেই একই 3 পিসটা যখন আমার শাশুড়িকে দেখালাম, ওনার উক্তি ছিল গত ঈদেই তো দামে দুটো নিয়েছিলে, এই ঈদেও আবার নিতে হবে, এত অলক্ষী হলে তো সংসার চলবে না। ঠিক সেদিন রাতে যখন আমার ছোট ননাস এসেছিল তার হাতে ছিল দামি নতুন ব্যাগ। শাশুড়িমা দাম জিজ্ঞাসা করাতেই ননাস বুক ফুলিয়ে দাম বলতে লাগলো। শাশুড়ি মায়ের মুখে যেন বিশ্বজয়ের হাসি। আমি রান্নাঘরের জানালা দিয়ে সবটাই স্পষ্ট দেখেছিলাম। এই দুনিয়ায় নারীরাই শুধু নারীদের শত্রু হয়। আমার মা কথাগুলো শুনে আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। বলল, মারে তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমি এতদিন বুঝতে পারিনি, তোদের চিন্তাধারা অনেক উপরে। আমিও কি ভেবে যেন মায়ের বুকের গহীনে মুখ লুকিয়ে নিলাম। আজকে কেন জানি মনটা শান্তি লাগছে। খানিক পরে পিঠির উপর শীতল হাতের স্পর্শ পেলাম। পেছন ফিরে দেখলাম আমার স্বামী আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। শাশুড়ি মায়ের চোখ বেয়ে অনুতপ্তের অশ্রু গড়াচ্ছে। অনুতপ্ত বোধ থেকেই বুঝি বললেন, আমরা বাহির থেকে সব শুনেছি, তুমি ঠিকই বলেছ বৌমা, আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। চোখ থাকতেও এতদিন অন্ধ ছিলাম, এই অন্ধত্ব আজ থেকে ঘুচে যাবে ইনশাল্লাহ। আজকে থেকে তুমিও আমার আর একটা মেয়ে। সম্মানিত দর্শক, শাশুড়ি, ভাবি, ননদ, ননাস, প্রতিটা নারী যেদিন অন্যের জায়গায় এসে নিজেকে বসিয়ে এই সত্য কথাগুলো উপলব্ধি করতে পারবে, সেদিন সেই মুহূর্ত থেকেই এই বৈষম্যগুলোর অবসান ঘটবে। তার আগে সম্ভব নয়। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় নোমান।